নমস্কার, আমি ভাগ্যশ্রী। আপনারা দেখছেন কড়া খবর। 2016 সালে যে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা অযোগ্য, তাদের যে লিস্ট বেরিয়েছিল, তাদেরকে সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়েছিল, নির্দেশ দিয়েছিল যে তাদেরকে টাকা সুদ সমেত ফেরত দিতে হবে। সেই রায়টাকেই বর্তমান সরকার, মানে এই যে বিজেপি সরকার, তারা কিন্তু আবার কড়াকড়ি নির্দেশ দিয়েছে, জেলা শাসকের কাছে সার্কুলেশন পাঠিয়েছে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য, যে তারা যেন খুব দ্রুত সুদ সহ টাকা ফেরত দেয়। এই যে সুদ সহ টাকা ফেরত দেওয়া, তারা কিভাবে দেবে প্রশ্ন কিন্তু এখানে উঠছে, যে তারা এত এত টাকা ফেরত দেওয়ার মতো অবস্থায় কি আছে? সেই টাকা তো তারা খরচা করে ফেলেছে। সেই টাকা তো তারা খরচা করে ফেলেছে বিভিন্ন ক্ষেত্রে। যেমন ধরুন, কেউ বাড়ি কিনেছেন, কারো বাবা মা অসুস্থ, তাদের চিকিৎসা করিয়েছেন। সেই টাকা কি তারা আদৌ ফেরত দিতে পারেন? বা এই রায়টা কতটা মানবিক, এই রায়টা কি প্রযোজ্য? বাকি যারা মেইন কালপ্রিট, তারা কি এই ক্ষেত্রে বেঁচে যাবে? তাদের জন্য কি করণীয়? এই সমস্ত উত্তর খুঁজতে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের কাছে এসে গেছিলাম। সেখানে ভাস্কর ঘোষ সহ বিভিন্ন বক্তাদের বক্তব্য নিয়ে তাদের একটা ধারণা আমরা নিয়েছি, সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। নমস্কার দাদা, আমাদের পরের খবরে আপনাকে স্বাগত জানাই। আহ, কিছুদিন আগে, আজ থেকে দুদিন আগে, এই নতুন সরকার তিনি জানিয়ে দিলেন, আগেই তো সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে অযোগ্য যারা 2016 সালে শিক্ষক বা শিক্ষাকর্মী জয়েন করেছিল, তাদের সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। এই সরকার কিন্তু, বর্তমান সরকার, আবারও জানিয়ে দিল কড়া ঘোষণা। এইটাকে কিভাবে দেখছেন? আদৌ কি সম্ভব? যদি বাস্তবতার দিক থেকে বলেন, যারা এতদিন চাকরি করছেন, যারা চাকরি অন্য জায়গা থেকে মানে অন্যজনকে অর্থ দিয়ে বিনিময়ে চাকরি কিনেছিলেন, এবার টেন্টেড লিস্টে এমন অনেককে ফেলা হয়েছে আউট অফ প্যানেল, যেগুলোকে আউট অফ প্যানেলের মধ্যে অনেক যোগ্য ছেলে মেয়ে আছেন, যারা মানে কাউকে উৎকোচ না দিয়ে নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছেন। এখন তারা এতদিন চাকরি করার পরে সমস্ত চাকরির টাকা সুদ সমেত ফেরত দেওয়া মানে তাদের পক্ষে সত্যি করেই কঠিন। কিন্তু আইন যেটা, সেটা আইনের পথেই তো চলবে, সেখানে তো কিছু করার নেই। দুর্নীতি করা এবং দুর্নীতির সাথে যুক্ত থাকা দুটোই হচ্ছে অন্যায়। এক্ষেত্রে যারা টাকা নিয়েছে তারা তো আর কি ছাড় পেয়ে যাচ্ছে, সেখানে তো তাদেরকে ভোগান্তি। তারা তো এতদিন ধরে টাকাটা খরচ করেছে, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছে, কেউ বাড়ি কিনেছেন, কারো বাবা মায়ের চিকিৎসা করিয়েছেন, বিভিন্ন নানা রকম কাজে। সেই টাকা তো ফেরত দেওয়া সম্ভব একেবারেই। আমি ওই কথাটাই বলতে যাচ্ছিলাম, যে অপরাধী তো সেও, যে টাকা দিল সে যেমন অপরাধী, যে টাকা নিল অপরাধী তো সেও সমান। সমস্যাটা হচ্ছে রাজ্য সরকার তারা নোটিফিকেশন দিয়েছেন বা কোর্টও নির্দেশ দিচ্ছে যে যারা টাকা দিয়েছেন তাদের কাছ থেকে টাকাটা উদ্ধার করতে হবে। তারা যেহেতু অবৈধভাবে চাকরি এবং তাই বেতন নিয়েছেন, সেই জন্য তাদের টাকাটা উদ্ধার করতে হবে। কিন্তু কোর্ট কোনো সময় এটা বলছে না যে তারা যাদেরকে মানে টাকা দিয়ে চাকরি পেলেন তাদের বিরুদ্ধেও আমরা সমান পদক্ষেপ নিচ্ছি, কঠোর পদক্ষেপ নিচ্ছি। যাদেরকে টাকা দিয়ে পরে ওনারা চাকরি পেয়েছিলেন, তাহলে ওনাদের কাছ থেকে টাকাটাকে উদ্ধার করে দেওয়ার দায়িত্বটা তো কোর্টে নেওয়া উচিত। কারণ অপরাধ তো তারাও করেছেন, তাদেরও শাস্তি হওয়া প্রয়োজন। রাজ্য জুড়ে যে লক্ষ লক্ষ মানুষ মানে এই সিন্ডিকেটের সাথে যুক্ত ছিলেন বা এখনো পর্যন্ত আছেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এবং যাদের নাম টেন্টেড লিস্টে আছে তাদেরকে অনুরোধ করছি যে আপনারা ইমিডিয়েটলি ডিসক্লোজ করুন তাদের নামগুলোকে, যে যাদেরকে টাকা দিয়ে আপনারা চাকরি পেয়েছিলেন। এক্ষেত্রে যারা টেন্টেড, তাদের তাদের আগামী দিনে তাদের কি অবস্থা হবে বলে আপনার মনে হয়? তাদের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ খুবই অন্ধকার। তবে এটাও ঠিক যে দৃষ্টান্তমূলক অপরাধ যখন হয় তখন তার শাস্তিও দৃষ্টান্তমূলকই হওয়া প্রয়োজন। সমাজকে যদি শুদ্ধ করতে হয়, তাহলে মানে যারা অন্যায় করলেন তাদের প্রতি সহানুভূতি দেখানোর থেকে বেশি করে প্রয়োজন মানুষের এই যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের প্রতি সহনশীলতাকে তাদেরকে কমানো। বিষয় একটাই, যেটা আলটিমেটলি হতে চলেছে, তাদের উপরে যখন খুব চাপাচাপি করা হবে, তাদের অনেকেরই সামর্থ্য নেই টাকা দেওয়ার। অনেকে জমি বাড়ি বিক্রি করে বন্ধক রেখে ওই টাকাটা নিয়ে পরে চাকরিটা কিনেছিলেন। তাদের উপর খুব বেশি চাপাচাপি করলে হয়তো অনেক সুসাইডের ঘটনাও ঘটবে, এটা নিশ্চিত ঘটবে। কিন্তু অন্যায়টা অন্যায়, অপরাধটা অপরাধী। আমরা চাই যে তাদেরকে বাদ দিয়ে এই যে এসএসসি যারা যোগ্য ছেলে মেয়ে আছেন তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক, এবং যে শূন্য পদগুলো নতুন করে এই 2016 প্যানেল থেকে থাকছে সেগুলোতে তৎকালীন সময়ে যারা দুর্নীতির কারণে চাকরি পায়নি, যোগ্য ওয়েটিং বা নট কল্ড ফর ভেরিফিকেশন,
তাদেরকে সেখানে চাকরির সুযোগ করে দেওয়া হোক। নতুন সরকারের এই যে করার নির্দেশ, সেটাকে আপনি পজিটিভলি দেখছেন? অবশ্যই, এটা তো আমাদেরও দাবির মধ্যে ছিল। আমরা অবশ্যই পজিটিভলি দেখছি এবং স্বাগত জানাচ্ছি, এবং তার সাথে এটাও দাবি করছি যে যারা টাকা নিয়েছিলেন তাদের বিরুদ্ধেও সরকার এরকম ভাবেই খড়গহস্ত হোক, এটা আমাদের দাবি। এই যে নতুন সরকার, এই নতুন সরকারের উপর আগামী দিনে আপনারা কতটা আস্থা রাখতে চলেছে? যেভাবে এখনো পর্যন্ত চলছে তাতে আস্থা না রাখার কোনো কারণ নেই, বরং আশাতীত ভাবেই তারা কাজ করছেন। যেসব পদক্ষেপগুলো নিচ্ছেন, আজকেও দেখেছেন যে আরজি করার ফাইলগুলো ওপেন হয়েছে, 3জন আইপিএস অফিসার সাসপেন্ড হয়েছে। দপ্তরে দপ্তরে প্রচুর দুর্নীতিগ্রস্ত এরকম আধিকারিক আছেন। শুধুমাত্র তৃণমূল দলটা যে চুরি করেছে, তৃণমূলের নেতারা যারা চুরি করেছেন তা নয়, আধিকারিকরা বহুজন ছিলেন, আইএস আইপিএস অফিসার, ডাব্লিউবিসিএস অফিসার, তারাও কিন্তু এই চুরির সিন্ডিকেটের সাথে যুক্ত। তাদের বিরুদ্ধেও যদি ব্যবস্থা না নিতে পারা যায়, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতির সিন্ডিকেটকে নির্মূল করা যাবে না। আশা করব যে সরকার ধীরে ধীরে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমাদের কাছ থেকে যে ফিডব্যাক, সেটা আমরা নিয়মিত পাঠাতে থাকছি। সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছেন, কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে নিচ্ছেন না। এই যে যারা টেন্ডেড, তাদেরকে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য, তাদের প্রতি আইনি পদক্ষেপ নেওয়ার জন্য জেলায় জেলায় যে সার্কুলেশনটা পাঠানো হয়েছে, এক্ষেত্রে আপনি দেখুন, এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, সুতরাং এটাকে নিয়ে আমার খুব বেশি আপত্তি জানানোর কোনো কারণ নেই। আমি সহমতি পোষণ করছি, কারণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ও সেরকমই ছিল। সুপ্রিম কোর্টও সেই রায়টাকে আপিল করেছে। হোক, আমরা ওয়েলকাম জানাচ্ছি যে সুপ্রিম কোর্টের রায়টাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। অভয়া কাণ্ডে আজকে 3জন আইপিএস অফিসার বরখাস্ত হলেন। ডিপার্টমেন্টাল প্রসিডিংস চালু করে এদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত হওয়া প্রয়োজন, এবং যে অবৈধ সম্পত্তি তারা আয় বহির্ভূতভাবে সংগ্রহ করেছেন তার পাই পয়সার হিসেব নিয়ে সেই সম্পত্তি তাদের কাছ থেকে উদ্ধার করা প্রয়োজন, এবং সেই টাকা জনগণের কাজে লাগুক। আগামী দিনে আরো কিছু আশা করছেন? আরজি করে ফাইল আবার খোলা হবে বা? হ্যাঁ, একদম একদম, আমরা মানে ওয়েলকাম করছি তো এই বিষয়টাকে, এবং একদম দাবি করছি যে আরও কড়া পদক্ষেপ নেওয়া হোক। দপ্তরে দপ্তরে এরকম আছে, বহু রাঘববোয়াল বসে আছেন বিভিন্ন দপ্তরের মাথায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আজকে মুখ্যমন্ত্রী কালকে রীতিমতো আইনজীবী হিসেবে হাইকোর্টে পদার্পণ করলেন, এবং যে ঘটনাটা আমরা দেখতে পেলাম যে ওনাকে প্রত্যেকেই চোর চোর স্লোগান দিয়ে সেখান থেকে রীতিমতো তাড়িয়ে দিলেন। তো এই ঘটনাটা আপনারা মানে মন থেকে আনন্দিত? দেখুন, এই যে ভোটটা হয়েছে না, সেই ভোটটা বিভিন্ন জন বিভিন্ন ন্যারেটিভের জায়গা থেকে বিশ্লেষণ করছে। আমাদের কাছে এই ভোটের, এই যে তৃণমূলের বিরুদ্ধে এরকম হিউজ পরিমাণে ভোট পড়া মানুষের, এর মুখ্য কারণ হচ্ছে রাজ্যের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে মানুষের অসহনশীলতা। সেই জায়গা থেকে কিন্তু ভোটটা হয়েছে, যে কারণে তৃণমূলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গাতে চোর চোর স্লোগান শুনছেন, মুখ্যমন্ত্রীকেও শুনতে হয়েছে। এটা কিন্তু এই ঘটনার সাক্ষ্য বহন করছে যে দুর্নীতির বিরুদ্ধে মানুষ কতটা অসহনশীল হয়ে পড়েছে। নতুন সরকার যারা এসেছেন তাদেরও কিন্তু এটা মাথায় রাখা প্রয়োজন। 35 বছর বামফ্রন্ট ছিল, 15 বছর এরা থেকেছেন। এই দুর্নীতির বিরুদ্ধে সহনশীলতা যদি সরকারের পক্ষ থেকেও দেখানো হয়, তাহলে এতদিন সময় কিন্তু আর মানুষ দেবে না, হয়তো 5 বছরের পরেই হয়তো পরিবর্তন হতে পারে। সুতরাং সেটা থেকে যদি রক্ষা পেতে হয়, আমার মনে হয় যে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে সরকারের কড়া থেকে কড়া অবস্থান নেওয়া প্রয়োজন। একদিকে দেখা যাচ্ছে যে সুজিত বসু তিনি অ্যারেস্ট হলেন, অন্যদিকে দেখা যাচ্ছে মদন মিত্র শরীর খারাপ অজুহাত দিয়ে তিনি বাড়িতে থাকলেন, এবং পর তিনি আবার শপথ গ্রহণে এলেন। সেখানে অর্জুন সিং প্রকাশ্যে ওনাকে বললেন যে মদন দা আমাদের দলে চলে আসতে পারে। এই যে রাজনৈতিক একটা সমীকরণ, কিভাবে দেখছেন এটাকে? মানুষের জনমতে এইসব যদি হয়, তাহলে মানুষের জনমতের বিরুদ্ধে তারা আচরণ করবে। সেটা যদি হয়, নাগরিক সমাজের একজন প্রতিনিধি হিসাবে এটুকু বলতে পারি যে তার বিরুদ্ধে প্রতিবাদে আমরা সামিল হব, এবং রাজ্যের মানুষকে বলবো যে চোখ কান খোলা রাখুন, কোনো দলীয় আনুগত্য নয়। যেখানে যেখানে দেখবেন যে দুর্নীতি হচ্ছে, তার বিরুদ্ধে দলমতের ঊর্ধ্বে উঠে একজন বাঙালি হিসাবে, এই বাংলার একজন শুভচিন্তক হিসেবে তার বিরুদ্ধে প্রতিবাদ করুন। প্রতিবাদের শক্তি কিন্তু অসীম। দরকার হলে দুর্নীতির বিরুদ্ধে মানুষকে পথে নামতে হবে। মানে যে আসবে রাজায় রাজায় সেটিং হবে আর উলুখাগড়া প্রাণ নিয়ে রক্তের হলু খেলবে, এটা হতে পারে না। এই জিনিস বন্ধ হওয়া প্রয়োজন।
একটাই শেষ প্রশ্ন দাদা, আগামী দিনে চাকরির ক্ষেত্রে বা অন্যান্য যেসব কলকারখানার শিল্প, মানুষের কর্মসংস্থান, এইসব ক্ষেত্রে কতটা আস্থা রাখতে পারছেন এই সরকারের ওপর, মানে এই সরকার কাজ কি করবে? যা হয়ে গেছে বিগত 15 বছরে, যা হয়েছে তার থেকে খারাপ হওয়ার কিছু নেই। যেটা হবে সেটা এর থেকে ভালো হবে। নমস্কার স্যার, আমাদের পড়া খবরে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা দেখলাম কিছুদিন আগে এই যে সুপ্রিম কোর্ট 2016 সালের যে অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের যে নির্দেশ দিয়েছিল, যে রায় দিয়েছিল যে তাদের বেতন ফেরত দিতে হবে, সেটারই কড়াকড়ি নির্দেশ কিন্তু এই বর্তমান সরকার আবারও বললেন। এইবারে আমার প্রশ্ন হচ্ছে, এই যে তারা এতদিন ধরে চাকরি করেছেন, তাদের এত টাকা তারা তো খরচা করে ফেলেছে, সেই টাকা তো তাদের কাছে জমানো নেই। কেউ বাড়ি কিনেছে, কারো বাবা মায়ের অসুস্থ, তারা চিকিৎসা করিয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে তারা এই টাকা কি দিতে পারবে? এর ফলে তো আত্মহত্যাও করতে পারে। মানে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে আপনি যদি একটু বলেন। তারা যাদের টাকা দিয়েছিল তাদের কাছে গিয়ে বলুক যে টাকা ফেরত দিতে এখন, কারণ টাকা যারা দিয়েছিল সকলেই চেনে। এবার সেই টাকা ফেরত দিলে তারা তখন সেইভাবে কিছুটা তারা তাহলে দেনা শোধ করতে পারবে, কিন্তু তারা যদি তাদের ছাড় দিয়ে দেয় তাহলে তো তারা আরো অতলে ডুবে যাবে। সুতরাং তারা আগে এই কাজটা করুক, এবং এই কাজটা করলেই তখন সাথে সাথে সরকারেরও টনক নড়বে, এবং এই যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতি কারা করেছে কারা করেনি সেটা প্রকাশ্যে চলে আসবে। সুতরাং তারা আগে সেই কাজটা করুক, এবং তারপরে তারা সরকারের কাছে কিছু টাকা তারা ফেরত দিক, এইভাবে যাদের টাকা দিয়েছিল তাদের থেকে নিয়ে, এবং সরকারকে বলুক যে আমাদের একটু সময় দেওয়া হোক বা বাকিটা মকুব করা হোক। এইভাবে তারা তাদের সমস্যার সমাধান করতে পারে। তারা কেন আত্মহত্যা করতে যাবে? তারা তো অন্যায় কাজ করেইছে, টাকা দিয়ে চাকরি পাওয়াটা একটা অন্যায় কাজ। তবু আমরা চাই না যে কারোর অকাল মৃত্যু হোক। তারা এইভাবে মনে হয় যে আগে যাদের টাকা দিয়েছিল, টাকা দিয়ে চাকরি কিনেছিল, সেই টাকাগুলো তাদের কাছ থেকে ফেরত নিক, এবং সেটা সরকারকে ফেরত দিয়ে দিক, এবং সরকারের কাছে প্রার্থনা করুক যে তাদের আরো কিছুটা সময় দেওয়া হোক, যাতে তারা এই টাকাটা ক্রমে ক্রমে মিটিয়ে দিতে পারে। এবং দেখো, শুনে মানে খবর সূত্রে জানা যাচ্ছে রাজ্যে জেলায় জেলায় আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সেখানে সার্কুলেশন পাঠানো হচ্ছে। সেইখানে সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় কে নেবে, কে আইনি পদক্ষেপ নেবে? সেখানকার জেলা শাসকরা? হ্যাঁ, জেলা শাসকরা তো তাদের ভারতবর্ষেও একটা সংবিধানে চলে, একটা আইন ব্যবস্থা আছে। তাই এটা আইন ব্যবস্থা থেকে সর্বোচ্চ কোর্ট, সুপ্রিম কোর্ট, তারা যে রায় দিয়েছে, জেলা শাসকরাও সেই রায় মানতে বাধ্য। তারা তো সে রায় অস্বীকার করতে পারে না, নাহলে সেটা নিয়ে তারা যদি না মানে তাহলে ভবিষ্যতে তারাও শাস্তির মুখে পড়বে। এক্ষেত্রে কোথাও গিয়ে আপনার মনে হচ্ছে না যে এই এই যে পদ্ধতিটা, তাতে কি মেন কালপ্রিট যারা, তারা কি আর বেঁচে যাচ্ছে না, তারা পার পেয়ে যাচ্ছে না? না, তারা তো বাঁচবে না। যদি জেলা শাসকরা, আমি এর আগে যেটা বললাম যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা যদি সেই টাকা তারা ফেরত চায়, এবং তারা জেলা শাসককেও যদি সাহায্য চায়, জেলা শাসক, জেলা প্রশাসন, যে এই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা আপনারা করুন, তাহলে জেলা শাসকদের সেইটা করা উচিত, যে সমাজের সুস্থতা রক্ষার স্বার্থে সেই সব মানুষেরা যাতে পীড়িত না হয়, আত্মহত্যা না করে বা অসুস্থ না হয়ে পড়ে। সেই জন্য জেলা শাসকরাও যাদের থেকে টাকা নিয়েছিল, মানে টাকা যারা নিয়েছিল চাকরি দেওয়ার জন্য, তাদের থেকে টাকা ফেরতের ব্যবস্থা করুন। তাহলেই আর যারা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছিল তারা পার পাবে না। নমস্কার, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই যে 2016 সালে যারা শিক্ষাকর্মী, তাদের যে টেন্ডেড, তারা টেন্ডেড হয়ে তাদেরকে যে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টে যে তাদের সমস্ত বেতন তাদেরকে ফেরত দিতে হবে, এটারই কিন্তু জোর করা নির্দেশ দিলেন এই বর্তমান যে সরকার এলো, সেই সরকার। এই বিষয়টাকে আপনি কি ভাবে দেখছেন? তাদের তো এই মুহূর্তে সেই টাকা ধরুন তারা খরচা করে ফেলেছে। আমি এইটুকু বলতে পারি যে সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিয়েছেন সেটা ভারতীয় সংবিধান অনুযায়ী নিশ্চয়ই প্রতিপালিত হবে, এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু যারা টাকাটা নিয়েছিল তাদের কি হবে? মানে যারা দিয়েছিল তাদের থেকে তো অবশ্যই ফেরত নেবে, যেহেতু মানে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন, এটা মান্যতা তো দিতে আমরা বাধ্য। কিন্তু যারা টাকাটা নিয়েছিল তাদের কি হবে, সেইটাই আমাদের এখন বিবেচ্য বলে আমি মনে করছি। আমি চাইবো মাননীয় সুপ্রিম কোর্ট এবং যারা এই সিদ্ধান্ত নেবেন, টাকা যারা নিয়েছিল তাদের
বিরুদ্ধে যেন ঠিক সমপরিমাণ বা তার অপেক্ষা বেশি কড়া পদক্ষেপ নেয়, এটাই আমার বক্তব্য। আদৌ কি যারা মেইন কালপ্রিট তারা আদৌ কি ধরা পড়বে বা তারা আদৌ কি তাদের তদন্তের আওতায় আনা হবে বলে মনে হচ্ছে আপনার? ওয়াসিম দুর্গ ভেঙে গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সবাই ভেবেছিল বোধহয় আর কোনোদিনই যাবে না। হ্যাঁ, উনি বিভিন্ন ভয় দেখিয়েছিলেন, অনেক কথা বলেছিলেন, আমাদেরকেও বলেছিলেন কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না। তারা বিতাড়িত হয়েছে খুব পর্যদস্ত ভাবে, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, সব মন্ত্রী গেছে। ফলে ভাবার কোনো কারণেই সম্ভব না, নিশ্চয়ই সম্ভব। এবং আমরা সবসময় পজিটিভ ভাবি, সংগ্রামী যৌথ মঞ্চের একজন সৈনিক হিসেবে বলছি, আমরা পজিটিভ ভাবছি, ভাববো, এবং সেটা হবে, হওয়াটাই উচিত, স্বাভাবিক। এটাই আমাদের লক্ষ্য, দ্রষ্টব্য, একমাত্র লক্ষ্য এটাই। আপনারা ওদের পক্ষে আছেন যে যাতে টাকা ফেরত নেয়, তার পক্ষে আছেন? সুপ্রিম কোর্ট, আমরা কোনটার পক্ষ বা বিপক্ষে বলতে পারি না, এর এত আইনি চুলচেরা বিশ্লেষণ হয়। তাতে করে সবার প্রথমে বলি, যারা টাকা গুলো নিয়েছে তাদের বিচার হোক, এটুকু সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে বলছি। আর যারা দিয়ে টাকাটা পেয়েছে, তার সুপ্রিম কোর্টে যে আইন আছে, আইনি পদক্ষেপ হবে।